আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে রাতের খবর। অনেকটা তাড়াহুড়ো করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। 7 টাকা থেকে বাড়িয়ে পাইকারি পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে গড়ে 8 টাকা 39 পয়সা, আর গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কমিশনের আদেশ অনুযায়ী জুন মাসের বিল থেকেই নতুন মূল্যহার কার্যকর হবে। সেলিম মালিকের রিপোর্ট। জ্বালানি তেল ও গ্যাসের বাড়তি দামে এমনিতেই অস্বস্তিতে দেশের মানুষ। উচ্চ মূল্যস্ফীতির চাপে বিপর্যস্ত জনজীবন। এমন বাস্তবতায় গণশুনানির 2 সপ্তাহ শেষে অনেকটাই তড়িঘড়ি করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। বর্তমান পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ইউনিট প্রতি 7 টাকা। নতুন সিদ্ধান্তে তা 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে গড় মূল্য 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে দাঁড়াবে 10 টাকা 63 পয়সা। এছাড়া বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বিদ্যমান 31.35 পয়সা থেকে বাড়িয়ে 38.86 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করত আদেশ প্রদান করা হয়েছে। বিইআরসি জানায়, বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয় বৃদ্ধি সহ সার্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয় এটা মাসিক ব্যয় এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। পাইকারি মূল্য বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির ঘাটতি পূরণে সরকারকে বছরে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। একের পর এক গ্যাস, বিদ্যুৎ, তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি করছে সরকার, এমন দাবি করে বিরোধী দলের নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এসব নিয়ে রাজপথে প্রতিবাদ জানাবেন তারা দল। কাফরুল পশ্চিম থানা জামায়াতে ইসলামের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ না করে বিদ্যুৎ ও তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে প্রতিবাদ সমাবেশের কথা জানান তিনি। জামায়াতের আমির বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ আবারও ঋণ খেলাপিদের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকেও একজন দেউলিয়া ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে। দেশের আর্থিক খাত এভাবে ধ্বংসের মুখে পড়বে। তিনি বলেন, বিএনপি সরকার জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে এর প্রতিবাদ রাজপথে এবং সংসদে করা হবে। এক মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো 8 থেকে 12%। ঠিক এক মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কীভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। সেই জায়গায় যদি অব্যাহতভাবে জনগণের উপর এই ধরনের কর এবং দ্রব্যের মূল্য চেপে বসে, আমাদের দেশের জনগণ বাঁচবে কীভাবে? আশ্চর্য, আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে। সংসদ বসবে 7 তারিখ, বাজেট অধিবেশন, তার আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি? রাজধানী পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে। আদালতে আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন ক্ষমা চেয়েছেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ এগুচ্ছে প্রত্যাশিত সময় অনুযায়ী। বুধবার বেলা 11টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন উপস্থিত 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মামলার 16 জন সাক্ষীর দেয়া জবানবন্দি পড়ে শোনান। ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছে,
রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই অকাট্য প্রমাণের সামনে দাঁড়িয়েও আত্মপক্ষ সমর্থনে নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন সোহেল ও তার স্ত্রী স্বপ্না। আবার একই সাথে আদালতের অনুকম্পা প্রার্থনা করেন তারা। তবে মামলার মোড় ঘুরাতে আসামিরা ডলার নামের এক ব্যক্তিকে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের। ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা। এই বিষয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার, এটা হলো রেকর্ড বহির্ভূত বিষয় এবং 1 নম্বর আসামির এক ধরনের মামলার সম্পর্কে চতুরতার সহিত এই শব্দটি উচ্চারণ করেছেন। এদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীও পরোক্ষভাবে সোহেলের দোষ স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। হত্যাকাণ্ডের পর বাথরুমের গ্রিল কেটে সোহেলের পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর বিবরণ সহ তথ্য প্রমাণ আমলে নিয়ে এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছে রাষ্ট্রপক্ষ। দোষ স্বীকার করে যিনি আসামি তার স্বীকৃতি জবাবদি দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা করছেন আইনি মারপ্যাচ আর নাটকীয়তার আড়ালে অপরাধীরা পার পাবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মা, এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু সেই মায়ের শেষ আশ্রয় যদি হয় একটি স্যাঁতসেঁতে ময়লা আবর্জনায় ভরা ঘর, তাহলে প্রশ্ন ওঠে আমাদের সমাজ আসলে কোথায় যাচ্ছে। রাজধানী পল্লবীতে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যু শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি যেন আমাদের সামাজিক মূল্যবোধের নির্মম প্রতিচ্ছবি। সন্তানরা সমাজের উচ্চ পদে প্রতিষ্ঠিত, তবুও জীবনের শেষ সময় মাকে কাটাতে হয়েছে নিঃসঙ্গতা আর অবহেলায়। মৃত্যুর পরও কয়েকদিন পড়েছিল মরদেহ। এ ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এদিকে যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। এই দরজার ওপাশে ছিল এক বৃদ্ধা মায়ের পৃথিবী। ছোট্ট একটি রুম, স্যাঁতসেঁতে দেয়াল, চারপাশে ময়লা আবর্জনা। আর সেই ঘরেই জীবনের শেষ সময়গুলো কাটিয়েছেন ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম। শেষ পর্যন্ত সেই ঘরেই মিলেছে তার নিথর দেহ। নূরজাহান বেগম হয়তো নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছিলেন সন্তানদের স্বপ্ন পূরণের জন্য, কিন্তু জীবনের শেষ অধ্যায়ে তার পাশে ছিল না কোনো সন্তানদের উষ্ণ উপস্থিতিও। প্রতিবেশীদের ভাষ্য, নূরজাহান বেগমের পরিবার কারো সাথেই মিশতে চাইতেন না। জিজ্ঞেস করলে আপনার কাছে কথা বলবেন না, আপনি সারাদিন দরজা ই করলে আমি যদি মারা যাই তাও না হলে আমার কে কিছু বলবেন। সবচেয়ে বিস্ময়কর বিষয়, নূরজাহান বেগমের সন্তানরা সবাই সমাজে প্রতিষ্ঠিত। এক ছেলে মংলা বন্দরের যুগ্ম সচিব, আর এক ছেলে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, মেয়ে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা, আর এক ছেলে কানাডা প্রবাসী। প্রতিবেশীদের দাবি, মরদেহ পচন ধরেছিল, দেখা দিয়েছিল পোকাও। তাদের ধারণা, মৃত্যুর কয়েকদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে, তবুও মায়ের শেষ জীবন কেন এত নিঃসঙ্গতায় কাটল, সেই প্রশ্ন এখন সবার। মনে কি এরকম কি কেউ মারে করে? মারে তো আর মানুষ যত্ন করে, মুরব্বী মানুষ, খোঁজ খবর নিব। এরা ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। এরকম উচ্চতর ডিগ্রিওয়ালা ছেলে মেয়েদের ওদেরকে মানে অনেক কষ্ট করে ওই জায়গায় পৌঁছাইছে, কিন্তু আসলে মনের দিক থেকে মানুষ বানাতে পারেনি। কঠিন বিচার হওয়া উচিত, যেখানে মা এইভাবে মুছে গলে আছে, এটার কারণ উদ্ঘাটন করে। কারণটা কি? কেন 9 দিন পরে আসিল? কেন খোঁজ নিল না? মা মারা যাওয়ার পরও কেন কাউকে জানানো হয়নি, এই প্রশ্নের উত্তর জানতে গেলে কোনো কথা বলেননি মেয়ে ফাতেমা নাসরিন। ছেলেদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পুলিশ বলছে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে অবহেলা ও অযত্নের বিষয়টি সামনে এলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর। প্রাথমিক তদন্তে দেখা যায় যে অবহেলার কারণে এরা কোনো
যত্ন করে নাই, কোনো খোঁজ খবর নেয় নাই ছেলেরা। অবহেলায় পড়ে মানে অনেকদিন ভাবে পড়েছিল, অযত্নেই মারা গেছে। যুগ্ম সচিব এ.কে.এম. আনিসুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আমরা দেখবো একটা আইন তো আছে, কার্যকর কিনা। কার্যকর যদি হয় তাহলে আমরা ওটা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। অন্যদিকে হাইকোর্টে রিট করে জানতে চাওয়া হয়েছে নূরজাহান বেগমের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় নিশ্চিত হামে মৃত্যু না থাকলেও হামের উপসর্গে আরও 7 শিশু মারা গেছে। এই পর্যন্ত মোট প্রাণহানি 601 ছাড়িয়েছে। বুধবার নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এদিকে গত 24 ঘন্টায় আরও 1255 শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 83,000। এ পর্যন্ত হাসপাতালে মোট সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা 60,000 এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 55,000-এরও বেশি শিশু। রাজধানীর আদ্দিন হাসপাতালে প্রসব পরবর্তী ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয় গঠিত কমিটি। এই বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামীকাল অধিদপ্তরের তদন্ত কমিটিও তাদের প্রতিবেদন জমা দেবে। উভয় কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুর জেলা দলের সাবেক ফুটবলার সিদ্দিকুর রব মুক্তির সুচিকিৎসার ব্যয়ভার বহনে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী দেওয়া আর্থিক সহায়তার অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে তার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা নগদ দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এবং প্রতিমন্ত্রী আমিনুল হকের সার্বিক ব্যবস্থাপনায় এই অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া দিনাজপুর সদর 3 আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপির সার্বিক তত্ত্বাবধানে এই অনুদান হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী, দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক ফুটবলার আবু তাহের আবু সহ আরও অনেকে। উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের নিচে কোরবানির পশুর হাট বসানোর ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার ডিএনসিসির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে নগর প্রশাসন। উত্তরা দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটের সীমানার বাইরে মেট্রো রেলের নিচে পশু বেচা কেনার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ে উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর বিভিন্ন স্থানের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক আবাসিক স্কুল নির্মাণ করা হবে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সকালে রাজধানীর উত্তরায় আয়োজিত ঈদোত্তর ইচ্ছে পূরণ কর্মসূচিতে শতাধিক পথ শিশুর হাতে ঈদ উপহার প্রদানের সময় তিনি একথা বলেন। এ সময় সেলিম উদ্দিন বলেন, শিশু রামিসার অকাল মৃত্যু সবাইকে ব্যথিত করেছে। তার স্মৃতিকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জামায়াতে ইসলামী পথ শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। চমক রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ওয়ানডে বাংলাদেশ দল ঘোষণা। প্রায় 4 বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সবশেষ 2022 সালের নভেম্বরে জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। তবে চলতি ঢাকার প্রিমিয়ার লিগে 6 ইনিংসে 77 করে 310 রান করে নির্বাচকদের নজর কেড়েছেন মোসাদ্দেক। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং আফিফ হোসেন। কিউইদের বিপক্ষে না থাকলেও ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 3 ম্যাচের ওয়ানডেতে সিরিজের জন্য বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। মিরপুরের সিরিজের প্রথম ওয়ানডে 9 জুন। একই ভেন্যুতে পরের 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 11 এবং 14 জুন। এরপর চট্টগ্রামে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে এই 2 দল।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।